মুক্তিযোদ্ধাকে দিলেন, তার সন্তান থেকে দিলেন, ঠিক আছে। নাতি নাতনির কি কন্ট্রিবিউশন এই মুক্তিযুদ্ধে? তাদের অবদানটা কোথায় যে তাদেরকে আমাকে বছরের পর বছর এই সুযোগ সুবিধা দিতে হবে? ৭০,০০০, ৮০,০০০, ১,৩০,০০০ বৃদ্ধি হতে 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 তারপরে মাঝখানে আবার ১০,০০০ বাদ দেওয়া হয়েছে, নতুন করে আবার ঢুকেছে। ইভেন এই মুক্তিযোদ্ধার সনদ পাওয়ার জন্য আমি দেখলাম ২ জন মন্ত্রী আবেদন করেছিলেন জামুকা, সেই ২ জন মন্ত্রীর আবেদন বাতিল করে দিয়েছে। তাহলে এই জনগোষ্ঠীর জন্য আপনি ৩০% কোটা সংরক্ষিত করবেন কেন? আপনি সংবিধানে তো বলা আছে যে আপনি অনাগ্রসর জনগণকে আপনি সুযোগ সুবিধা দেবেন। তা আজকে মুক্তিযোদ্ধারা অনাগ্রসর হতে পারে, তাদের নাতি নাতনি অনাগ্রসর হবে কেন? ২০১৮ সনে যখন এই কোটা নিয়ে যখন বড় ধরনের একটা আন্দোলন হয় ২০১৮ সনের প্রথম ভাগে ফেব্রুয়ারি মার্চে, তখনও কিন্তু আমার এই প্রাণপ্রিয় ছাত্ররা কোটা প্রথা বাতিল করার জন্য কোনো আন্দোলন করেনি। মাননীয় প্রধানমন্ত্রী উনি একতরফা ভাবে উনি কোটা প্রথাটা বাতিল করলেন। সমস্ত কোটা প্রথাটা সেটা কেন বাতিল করলেন, কি করলেন মুনতাসির বলেছে আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আমাদের কি করার আছে, কোর্ট তো এখন এটা কোর্টের হাতে বা কোর্টের ঘরে, বা এটা দাবি কতটা যৌক্তিক অযৌক্তিক আমি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে কোনো আলোচনায় যেতে চাই না। তবে মুনতাসির যে প্রশ্ন উত্থাপন করেছে সেটির বোধহয় সমাধান হওয়া খুবই জরুরি, কারণ তারা তো এই তরুণ প্রজন্মের মানুষ, স্বাধীন বাংলাদেশের মানুষ, তাদের মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ আছে বলে অন্তত মনে করি না অধিকাংশ জনের ক্ষেত্রে। এবং এ পর্যন্ত অনেকেই এই শিক্ষার্থীদের একটি নিয়মতান্ত্রিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করা হয়েছে। গতকাল আমরা দেখেছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে শুরু করে অনেক কিছুই, এবং অপ্রত্যাশিতভাবে বিএনপিকে তার মধ্যে জড়ানোর চেষ্টা করা হয়েছে। আমি এই গত এটি কোর্ট বাতিল করলো ৫ই জুন। ৫ই জুন যখন প্রজ্ঞাপনটা বাতিল করে রাত দেয়, এটা হাইকোর্টের খিজির হায়াত এক ভদ্রলোক আর হলো যে আমাদের কামরুল কাদের সাহেবের যৌথ বেঞ্চ, সেই সময় আর আগ পর্যন্ত পরে যখন ছাত্ররা সংক্ষুব্ধ হলো একটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য একটি কোটা পদ্ধতি দিয়ে, তখন থেকে আজ পর্যন্ত তারা কোন রাজনৈতিক দলের পক্ষে, রাজনৈতিক দলের বিপক্ষে বা কারু সহযোগিতায় বা কোন রাজনৈতিক দলকে তাদের মঞ্চে বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ দিয়েছে বলে আমি অন্তত দেখিনি। বিষয়গুলো গভীরভাবে আলোচনা করছে। তাদের দাবিটা যৌক্তিক কি যৌক্তিক না সেই আলোচনায় আমি একটু যেতে চাই ছোট করে। দেখেন স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যৌক্তিকভাবে সেই সময় মুক্তিযোদ্ধারা অনেক ত্যাগ তিতিক্ষা করেন এবং ৭২ সনে তারা পরীক্ষা দিতে পারেননি। ফরাদ ভাই জানেন পরীক্ষা দিতে পারেননি, লেখাপড়া করতে পারেননি, অনেক রকমের সংকটের মধ্য দিয়ে যুব সমাজ সেই সময় গিয়েছিল এবং এটি প্রয়োজন ছিল, যৌক্তিকতা ছিল যে স্বাধীন বাংলাদেশের বিদ্ধত্ত একটু রাষ্ট্রে এই তরুণ প্রজন্ম যারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে একটি সুযোগ দেওয়া, এবং এই সুযোগটা ছিল একেবারেই অন্তর্বর্তীকালীন সুযোগ এবং ইন্টারিম পিরিয়ডের জন্য সুযোগ। এটি কিন্তু সুস্পষ্ট ৭২ সনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মুক্তিযোদ্ধাদেরকে তাদের রেওয়ার্ড দিয়েছেন যে ৩০% কোটাই তাদের চাকরির ক্ষেত্রে দেওয়া হবে। মানুষ এটিকে আনন্দ চিত্রে এবং গ্রহণ করেছিল এবং বঙ্গবন্ধুর এই সাহসীচিত সময়চিত সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিল দীর্ঘদিন। এখন আমার প্রশ্ন হলো যে আপনি এই যে ইন্টারিম পিরিয়ডের জন্য যে বঙ্গবন্ধু সুযোগটা দিলেন, এই সুযোগটা আপনি কত বছর কন্টিনিউ করবেন? কারণ ১৯৭২ আর আজকে ২০২৪, এর ভেতরে ৫৩টি বছর আমরা চলে গেছে। আমি এখনো মনে করি যে এটি ভেবে দেখা দরকার যে আজকে বাংলাদেশে যদি প্রকৃত মুক্তিযোদ্ধা থাকে তাদের জন্য এই ৩০% কোটা থাক, আমার কোনো আপত্তি নেই। ৩০%ই থাক। সরকার বলে দিক যে ৩০% কোটা মুক্তিযোদ্ধাদের জন্য, নট মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধার নাতি নাতনিদের জন্য। আমি মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা জানাই। আমি মুক্তিযোদ্ধা, তারা আমাদের রক্ত দিয়ে জীবন বাজি রেখে পরিবার পরিজনের মায়া মহব্বত ত্যাগ করে অকাতরে জীবন দিয়ে আমাকে স্বাধীন ভূখণ্ড দিয়েছেন, যে ভূখণ্ডে একটি মানচিত্র আছে, একটি লাল সবুজ পতাকা আছে এবং স্বাধীন দেশে আমি নিঃশ্বাস নিতে পারি। আমি এখনো দাবি করছি সরকারের কাছে যে বঙ্গবন্ধুর সেই সিদ্ধান্তটাকে আফল করা হোক, শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের জন্য ৩০% কোটা সংরক্ষিত রাখা হোক। যদি এই ৩০% কোটা যদি মুক্তিযোদ্ধাকে পাওয়া না যায় তাহলে সিদ্ধান্ত রাখা হোক যে এটি মেধাবীদের মধ্যে মেধার ভিত্তিতে বন্টন করা হবে। আমার মনে হয় যে কোন সন্তান, আজকের যে আমার এই প্রজন্মের সন্তানরা এর সাথে দ্বিমত পোষণ করবে না। আজকে অনেকেই বলার চেষ্টা করে যে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আন্দোলন, না,
মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আন্দোলন নয়, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অপপ্রচার নয়, কারণ কোন অধিকাংশ যারা আন্দোলন করছে তাদের অধিকাংশ শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাবোধ এবং তাদের আন্তরিকতা, তাদের যে কৃতজ্ঞতাবোধ এটি আছে এবং আছে বলে আপনি দেখেন 21-এর প্রভাত ফেরিতে যায়, 16 ডিসেম্বরের বিজয় র্যালিতে যায়, 26শে মার্চের স্বাধীনতাতে বসে যায়, তারা কিন্তু যায়। এই জায়গায় থেকে আমি এই যে এখন প্রশ্নটি হলো মুক্তিযোদ্ধার সংখ্যা কত? আমি ফরাদ ভাই আমি একটু অবাক হয়ে গেলাম যে আজ পর্যন্ত বাংলাদেশে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা কমপ্লিট হয় নাই স্বাধীনতার 53 বছরে। আমরা প্রথমে পাইলাম, আমি অনেকগুলো তথ্য দেখলাম, আমরা প্রথমে মুক্তিযোদ্ধা পাইলাম 1,31,000, তারপরে পাইলাম 1,80,000, তারপরে 2,38,841 জন এবং জীবিত মৃত্যুযুদ্ধের সংখ্যা 98,541 জন এবং সর্বশেষ বাংলাদেশে যে ভাতা দেওয়া হয় সেই ভাতাকৃত মুক্তিযুদ্ধের সংখ্যা দাঁড়ালো আপনার 1,19,558 জন। তাহলে এই যে 70,000, 80,000, 1,30,000 বৃদ্ধি হতে 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 তারপরে মাঝখানে আবার 10,000 বাদ দেওয়া হয়েছে, নতুন করে আবার ঢুকেছে। ইভেন এই মুক্তিযোদ্ধা সনদ পাওয়ার জন্য আমি দেখলাম 2 জন মন্ত্রী আবেদন করেছিলেন জামুকা, সেই 2 জন মন্ত্রীর আবেদন বাতিল করে দিয়েছে। আমি নাম বলবো না তাদের, আমি পত্রিকায় দেখলাম। তাহলে এবং শুধু এই জায়গায় নাই, এই মুক্তিযোদ্ধা সনদ ভুয়া মুক্তিযোদ্ধা ভুয়া না, কিন্তু মুক্তিযোদ্ধার ভুয়া সনদ গ্রহণ করে সরকারের বেশ কয়েকজন মন্ত্রী চাকরির মেয়াদ বা রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা নিয়েছেন, যদিও বাতিল হয়েছে কিন্তু তাদের সেই উত্তোলিত টাকা এখন পর্যন্ত রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাহলে প্রশ্ন হলো যে টোটাল জনগোষ্ঠীর 0.0%, এই যে 2 লাখ যদি হয় বা 2.5 লাখ যদি মুক্তিযুদ্ধ হয় ধরে নিলাম আমি তর্কের খাতিরে, তাহলে এই জন টোটাল 16 কোটি জনসংখ্যার এটা যদি ভাগ করে আপনি দাঁড়ান তাহলে 0.02% বোধহয় দাঁড়ায়। তাহলে এই মাত্র এটা মুক্তিযোদ্ধা, তাহলে এই জনগোষ্ঠীর জন্য আপনি 30% কোটা সংরক্ষিত করবেন কেন? আপনি সংবিধানে তো বলা আছে যে আপনি অনাগ্রসর জনগণকে আপনি সুযোগ সুবিধা দেবেন। তা আজকে মুক্তিযোদ্ধারা অনাগ্রসর হতে পারে, তাদের নাতি নাতনি অনাগ্রসর হবে কেন? নারীরা অনাগ্রসর হবে কেন? আমি কোটার বিরোধিতা নয়, তবে এখনো আমি শুধু এইটুকু বলতে চাই যে সরকারে একটা জায়গায় যে থামতে হবে, যে আপনি মুক্তিযোদ্ধাকে দিলেন, তার সন্তান থেকে দিলেন, ঠিক আছে, নাতি নাতনির কি কন্ট্রিবিউশন এই মুক্তিযুদ্ধে? তাদের অবদানটা কোথায় যে তাদেরকে আমাকে বছরের পর বছর এই সুযোগ সুবিধা দিতে হবে? কারণ আমার এই সন্তানরা যদি সেই দিন যদি 18 বছর থাকতেন, ওনারাও মুক্তিযুদ্ধে যেতেন, ওনাদের তো মুক্তিযুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এই সুযোগটা আপনি কতদিন দেবেন সেটাকে আপনাকে সরকারকে সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে আসতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি মুক্তিযোদ্ধার সন্তানদেরকে পর্যন্ত দেন, অসুবিধা নাই, 30% দেন, কিন্তু তারপরে নাতি নাতনি আপনি তাদেরকে কেন 30% কোটা দিতে হবে? এটা একেবারেই অযৌক্তিক এবং সাংবিধানের এবং গণতন্ত্রের এবং মুক্তিযুদ্ধের মূল চেতনার পরিপন্থী। কারণ আমরা তো শোষিত হব না বলেই তো আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, আমরা তো বঞ্চিত হব না বলেই মুক্তিযুদ্ধ করেছিলাম, লড়াই করেছিলাম, আমরা তো সম অধিকার নিশ্চিত করবো বলেই লড়াই করেছিলাম। তাহলে আজকে যখন এই তাদের দাবি যখন যৌক্তিক, তারা কিন্তু একবারও তারপরে বলেনি যেটি করা যাবে না, তারা বলছে 5 থেকে 10%-এর মধ্যে আপনি করেন। তখনও সেই একই কথাই বলেছে, আপনি সরকার প্রধান রাগের বশবর্তী হয়ে, অনুরাগের বশবর্তী হয়ে আপনি বাতিল করলেন, এখন বলছেন কোর্ট আমরা কি করব? হ্যাঁ, আপনার করার আছে, রাষ্ট্রের করার আছে। রাষ্ট্রের আইনের সর্বোচ্চ আইন বিভাগ হলো অ্যাটর্নি জেনারেল অফিস। যেহেতু আপনি বাতিল করেছেন, সিদ্ধান্ত নেই মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত, এবং এটা ক্যাবিনেট সেক্রেটারি শফিউল আজম সাহেবের সভাপতিত্বে 7 সদস্য মন্ত্রী পরিষদ শফিউল আলমকে প্রদান করে 7 সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছিল 2018 সনের জুলাই মাসে। এই কমিটির সুপারিশের ভিত্তিতে 2018 সালের সেপ্টেম্বর মাসে এই কমিটি রিপোর্ট দেয়। তারপরে 2018 সালের 3 অক্টোবর এটা মন্ত্রী পরিষদে অনুমোদিত হয়, তারপরে প্রজ্ঞাপন জারি করা হয়। এতগুলো প্রক্রিয়ার মধ্য দিয়ে করলেন, তাহলে সেটা তো আপনারা বুঝে শুনে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিলেন। সেই সিদ্ধান্ত কোর্ট যখন বাতিল করে দিল, তখন রাষ্ট্রের যে আইন বিভাগ আছে সে আইন বিভাগ ভাবে এই যে আমি যে যুক্তিগুলো দিলাম সেই যৌক্তিক কারণগুলো তুলে নেয়, যদি খুব কঠিন ভাবে যদি ফাইট করে এবং যদি এই যুক্তিগুলা দেশের মানুষের পক্ষে বা এই বৈষম্যের পক্ষে যদি উপস্থাপন করে, এইটুকু দায়িত্ব রাষ্ট্রের আছে এবং এইটুকু দায়িত্ব রাষ্ট্র যথাযথভাবে করবে বলে আমি বিশ্বাস করতে চাই, যদিও আমার আন্দোলনকারী সন্তানেরা সেটা বিশ্বাস করে কিনা আমি বলতে পারবো না।
তবে আমি বিশ্বাস করতে চাই রাষ্ট্র অন্তত এই অধিকাংশ মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে এই ধরনের অসামঞ্জস্য, অগ্রহণযোগ্য কোটা পদ্ধতির মধ্য দিয়ে, আমার ফরাদ ভাই চমৎকার ভাবে বলেছেন, যাতে অ্যাডমিনিস্ট্রেশনে যাবে, প্রশাসনে যাবে, ব্যাংকিং সেক্টরে যাবে। একটা মেধাহীন মানুষ আজকে ব্যাংকিং সেক্টর ভঙ্গুর, প্রশাসন আস্তে আস্তে তার সক্ষমতা অনেকাংশে হারিয়েছে, এটা অস্বীকার করার কিছু নাই। আজকে মেধাবীরা সেখানে যাক। এই জায়গায় আমার কথা 3% টোটাল জনগোষ্ঠীর 3% বা 4% বা 5% মানুষের জন্য 56% কোটা সংরক্ষিত থাকবে। আর অধিকাংশ, তাহলে এই যে আপনার 5% বাদও দিই, 95% মানুষ বা 97% মানুষের জন্য 44% কোটা থাকবে। এটা শুধু বৈষম্য নয়, এটি একটি জুলুম এবং এটি একটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য, বাস্তবতা বিবর্জিত একটি কোটা পদ্ধতি। আমি এখনো বিশ্বাস করি যে ডিসেবল পিপুলদের জন্য, প্রতিবন্ধীদের জন্য কোটা থাকা উচিত। 1% কোটা আপনি রাখেন, আপনি ট্রাইবাল পিপুলের জন্য 1% কোটা রাখেন, কোনো অসুবিধা নেই, আমি জোরালো দাবি করছি। এবং আপনি মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্ত আপনি থেমে যান এবং মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্ত আপনি দেন 5% কোটা দেন বা 10% কোটা আপনি দেন। মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটা রাখেন, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 30% কোটা, মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটা, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য আপনি 5% বা 10% আপনি রাখেন। মুক্তিযোদ্ধার নাতি নাতনির জন্য একেবারেই কোটা প্রথা বিলুপ্ত করা দরকার। এটা হতে পারে না। তারপরে আপনি মেধার ভিত্তিতে আপনি যান, এটি তো এদের যৌক্তিক দাবি। আপনি দেখেন মনির, আপনাকে একটা তথ্য দিই যে কত বড় ভয়াবহ একটা অবিচার আমার দৃষ্টিতে। মুক্তিযোদ্ধাদের জন্য কোটা কিন্তু 30, মুক্তিযোদ্ধার সন্তান কিছু না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের জন্য এই কোটা সংরক্ষিত করেছেন। তাহলে সেটা আপনি বঙ্গবন্ধুর চেতনার কথা বলবেন, আদর্শের বাংলাদেশের কথা বলবেন, আপনি দিনের পর দিন এগুলো নিয়ে যাবেন, এটা তো হয় না। তারপরে জেলা কোটা, কেন জেলা কোটা লাগবে? জেলা কোটা তো থাকার কোনো দরকার নেই। এই বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটার আমার একটা ভূখণ্ড, সেই ভূখণ্ডে আপনার জেলা কোটার দরকার নেই। আপনার নারী কোটার তো দরকার নাই, কারণ নারীরা তো এখন অগ্রগতি, প্রগতি সব জায়গায় তারা মেধা দিয়ে ছেলের চেয়ে অনেকাংশে এগিয়ে গেছে, আপনার দরকার নেই। আপনি এই দুটি কোটা শুধু রাখার পক্ষে আমি, সেটি হলো যে প্রতিবন্ধী কোটা, আর একটা হলো যে ট্রাইবেল কোটা, উপজাতীয় কোটা। আর মুক্তিযোদ্ধার বঙ্গবন্ধু 30% শ্রদ্ধা রেখে আমি মনে করি ওই বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাদের জন্য আপনি 30% কোটা রেখে দেন, মুক্তিযুদ্ধ পেলে তাদেরকে দেন। সন্তানদের জন্য 5% বা 10% রেখে দেন। নাতি নাতনি যুদ্ধ বন্ধ করে দেন, দিয়ে যদি এইভাবে যদি একটি সংস্কার করা যায়, তাহলে মনে হয় যে পাকিস্তানের শোষণের বিরুদ্ধে যে লড়াই করেছিলাম আমরা, সেই লড়াই যারা মুক্তিযুদ্ধের অকাতরে জীবন দিয়ে এটাকে প্রতিষ্ঠিত করে গেছেন, তাদের প্রতি অন্তত শ্রদ্ধা দেখানো হবে যে আমার স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণকারী এই শিক্ষিত মেধাবী তরুণরা যে ন্যায়ের পক্ষে, সাম্যতার পক্ষে যে লড়াইটা করছে, সেই লড়াইয়ের প্রতি শ্রদ্ধা দেখানো রাষ্ট্র হিসেবে আমাদের খুবই বড় ধরনের একটি দায়িত্ববোধের জায়গা থেকে তাদের পক্ষে দাঁড়ানো ছাড়া বোধহয় আমাদের আর কোনো সুযোগ নেই।